এখানে হচ্ছে ফার্স্টের কোশ্চেনে হচ্ছে বেশিরভাগই তোমার ডেফিনেশন, মানে সবই বলতে গেলে ডেফিনেশনই। এস্টিমেটেড ডেফিনেশন, এস্টিমেটেড ডেফিনেশন উইথ এক্সাম্পল, মানে ডেফিনেশন সবসময় সময় কি আমরা কি করি, এক্সাম্পল তো সবসময় অ্যাড করতে হবে, এটা মাস্ট। দেন হলো বলেছে ডিফারেন্ট ডাটা মেজারমেন্ট স্কেলস উইথ এক্সাম্পল। ডাটা মেজারমেন্ট স্কেল কিরকম থাকবে বলতো? দুই ধরনের হয়, একটা হচ্ছে কোয়ান্টিটিভ আর একটা আচ্ছা, কোয়ালিটেটিভ নাকি জানো? হ্যাঁ 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 তার মধ্যে আবার আছে দুইটা দুইটা, কোয়ান্টিটিভ আর কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ। কোয়ান্টিটিভ হচ্ছে তোমার নমিনাল আর আর অর্ডিনাল। অর্ডিনাল, আর ওইটা হচ্ছে রেশিও আর কি জানো একটা। রেশিও আর ইন্টারভেল। হ্যাঁ হ্যাঁ। এখন নমিনাল হলো যেটার মধ্যে আমাদের যে ভ্যালু গুলো থাকবে, এগুলো কোনো নাম, মানে কোনো স্পেসিফিক অর্ডারে থাকবে না, কোনো নাম্বার না, এমনি নাম দেওয়া। যেমন মনে করো ওই হতে পারে মানুষের কি বলা যায়, আমি কি দিছিলাম, মানুষের হেয়ার কালার, সাপোজ ধরো হেয়ার কালার বা জেন্ডার, এখানে কোনো লজিক্যাল অর্ডার নেই, পরপর ডাটাগুলোকে আমরা মানে রাখছি, যে রাখবো যে কোনো লজিক্যাল অর্ডার থাকবে না। তারপর হলো ওটার মধ্যে ডাটাগুলো সবগুলো এক্সক্লুসিভ হবে, তার মানে একটা এলিমেন্টের জন্য একটা স্পেসিফিক ভ্যালু থাকবে, এরকম টাইপের মিউচুয়ালি এক্সক্লুসিভ। আর অর্ডিনাল হলো র্যাঙ্কিং থাকবে, যেখানে হচ্ছে তোমার মিনিংফুল অর্ডারে থাকে। যেমন আমার একটা টিচারের ক্ষেত্রে, টিচারের একটা টিচিং এর প্রেশারের মধ্যে ঢুকছে, যে তার প্রথমে ক্ষেত্রে টিচার, তারপর হচ্ছে লেকচারার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর প্রফেসর, এরকম টাইপের র্যাঙ্কিং এ। যেমন মনে করো আর্মিতে গেলে তোমার লিউটেন্যান্ট, তারপরে কি আরো আছে না, অ্যাসিস্ট্যান্ট কিসব, ওইরকম। মানে ধাপে ধাপে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ধাপগুলোর তোমার ভ্যালু মানে আর কি পজিশন অনুযায়ী তোমার হুম, মানে ইগুলো বড় থাকবে। ছোট। হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্ক করা থাকবে। তো এটা হলো তোমার অর্ডিনালের জন্য। এবার রেশিও, রেশিওর জন্য হলো এখানেতে তোমার জিরো, যেটা জিরোর কোনো মিনিংফুল জিরোর কোনো মিনিংফুল ভ্যালু থাকবে না। যেমন মনে করো আমরা মনে করো হাইট বললাম, সরি জিরো এখানে, সরি সরি সরি, রেশিও বলতে জিরো মানে আমরা জিরো বলবো। মানে কি, মনে করো হাইট, মানে হাইট বললাম, যদি হাইট বলি, যেমন মনে করো আমার আমার হাইট হচ্ছে 5 ফুট 3। এখন আরেকজনের হাইট মনে করে বলে দিলাম যে 0, তার মানে কি, তার কোনো হাইট নাই, এখানে কোনো মানে হাইটের কোনো অস্তিত্ব নেই সেখানে, ঠিক আছে। তারপর হলো হুম। ওয়েট, এগুলোতে এই রেশিওর ক্ষেত্রে আমাদের জিরো ভ্যালু থাকবে, জিরো মানে হচ্ছে তোমার, জিরো মানে হচ্ছে শূন্য। আর ইন্টারভেলের ক্ষেত্রে জিরো বলতে বোঝাবে যে ওখানে তোমার এখানে এখানে কনসেপ্ট অফ জিরো ইজ নট ইনক্লুডেড, মানে জিরোর, এখানে জিরোর কোনো ই থাকবে না, কনসেপ্ট থাকবে না, যে জিরো মানে ওখানটাতে বোঝাতে হবে হচ্ছে দাঁড়াও 1 মিনিট আমি দেখে নেই, যে কিসে বলছি, ইন্টারভেল। জিরো মানে থাকবে কি, জিরো হচ্ছে মিনিংলেস থাকবে। আর এখানে যেমন এক্সাম্পল, এটার ক্ষেত্রে এক্সাম্পল হতে পারে জিরো, এখানে তোমার এক্সাম্পল মনে করো আইকিউ জিরো বললাম, ইন্টারভেলের ক্ষেত্রে আইকিউ বললাম হচ্ছে জিরো, ইন্টারভেলের ক্ষেত্রে আইকিউ বললাম হচ্ছে জিরো, তার মানে এখানে তোমার কি বলা যায়, এখানে তোমার জিরো নাথিং বুঝাচ্ছে না, মানে এখানে নাথিং বুঝাচ্ছে, যে জিরোর মানে হচ্ছে আইকিউ জিরো বলতে বোঝাচ্ছে কি, যে এখানে স্পেসিফিক ভ্যালু বলতে যাচ্ছে, যে আইকিউ জিরো মানে বোঝাতে যাচ্ছে তোমার এখানে তার মানে আইকিউ নাই, এটা বোঝাতে যাচ্ছে। তারপর মনে করো গ্রেড, গ্রেড হচ্ছে তোমার মনে করো ফেল বা জিরো বললাম, তার মানে সেখানে সেটা নাই, সেখানে সেটা প্রেজেন্স নাই, এটা বোঝা যাচ্ছে। আর রেশিওর ক্ষেত্রে জিরো মানে বোঝাতে যাচ্ছে, বোঝায় হচ্ছে এখানে একটা জিরোর মিনিং থাকবে। যেমন আবার মনে করো 5 ফুট, যে আমি বলেছিলাম 5 ফুট 3 বলেছিলাম, যদি 5 ফুট 0 বলি, তার মানে কি আমার এখানে 5 ফুটটাও আসছে, কিন্তু শূন্যটা তোমার এখানে আসতেছে না। এখানে তোমার ভ্যালু গুলোর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে মিনিংফুল থাকবে স্পেসিফিক অর্ডারের মধ্যে। আচ্ছা এটাই গেল। আচ্ছা আমি তো এস্টিমেট আর এস্টিমেটরের ডিস্টেন্স ডিফারেন্সটাই বলি নাই। এস্টিমেট আর এস্টিমেটর, না না, এস্টিমেট আর এস্টিমেটর, হ্যাঁ। হুম, এস্টিমেট হলো, আসতে চাই একটু, এস্টিমেট, এস্টিমেট হচ্ছে একটা পার্টিকুলার স্যাম্পলের জন্য আমরা যে
এস্টিমেটরের যে ভ্যালু পাচ্ছি, সাপোজ ধরো আমাদের একটা স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পলের মধ্যে একটা 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 স্পেসিফিক ভ্যালুকে আমরা ধরে নিলাম, মানে একটা স্পেসিফিক স্ট্যাটিস্টিককে আমরা ধরে নিলাম। এখন এটার জন্য আমরা মিন বের করলাম। সো মিনের জন্য মিনটা হচ্ছে আমাদের এস্টিমেটর, ওকে? মিন হচ্ছে এস্টিমেটর, আর মিনের ভ্যালুটা যেটা সেইটাকে বলবো আমরা হচ্ছে এস্টিমেট। ফর এ পার্টিকুলার স্যাম্পল দ্য ভ্যালু অফ এস্টিমেটর ইজ কল্ড এস্টিমেট। আর এস্টিমেটরটা হচ্ছে a sample statistic which is used to estimate a population parameter, মানে যে কোনো একটা স্পেসিফিক স্ট্যাটিস্টিক্যাল আমরা প্যারামিটার, একটা স্পেসিফিক একটা স্যাম্পল, সাপোজ ধরো এই যে এখানেতে স্যাম্পল মিন এক্স বার, এইটা আমরা ইউজ করছি একটা এস্টিমেট হিসেবে কার জন্য? পপুলেশন মিনের জন্য। এটা হচ্ছে একটা এস্টিমেটর। কোনটা? এই স্যাম্পল মিন যেটা এক্স বার, যেটা এক্স বারটা হচ্ছে আমাদের এস্টিমেটর। কিসের জন্য? পপুলেশন মিনের জন্য। তারপরে কি কি বলা আছে? ইট মাস্ট বি আনবায়াসড, কনসিস্টেন্ট, সাফিসিয়েন্ট এন্ড রিলেটিভলি এফিশিয়েন্ট। এস্টিমেটরের জন্য এগুলো হচ্ছে একটা একটা ক্যারেক্টার। আনবায়াসড মানে কি বোঝায় এগুলো পরে আসে, ওইগুলো আমি তখনই ডিসকাস করে নেবো, এখন আর এটা বললাম না। তারপরে এগুলো তো জানলাম যে চারটা স্কেল থাকে মেজারমেন্টের। তোমার নমিনাল, যেটা নমিনাল, যে নমিনাল হচ্ছে কোন নেম দেব, কোনো অর্ডার থাকবে না, সেগুলো হচ্ছে কিরকম মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, আর কোনো লজিক্যাল অর্ডার থাকবে না, যেমন কালার, জেন্ডার। তারপর হলো অর্ডিনাল। অর্ডিনালের ক্ষেত্রে আমরা র্যাঙ্ক করা থাকবে, এটা তো আর বলার কিছু নাই, র্যাঙ্ক করা থাকতেছে অর্ডিনালের ক্ষেত্রে। তারপরে হচ্ছে ইন্টারভেল। ইন্টারভেলের মধ্যে আজকেল। জেন্সি, হ্যাঁ বলো। নমিনালে নমিনালে ধরো তুমি, হুম। আমি, এমন আচ্ছা। স্পেসিফিক কিছু, এই তো হ্যাঁ এটা হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ, কোনো তোমার র্যাঙ্কিং নাই, কোনো র্যাঙ্কিং থাকবে না। বুঝছি, মানে সবকিছু হইতে পারবে আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অর্ডিনালের ক্ষেত্রে র্যাঙ্কিং অর্ডিনাল থাকবে। হলো র্যাঙ্ক থাকবে, যে একটার উপরে আর একটা পজিশন অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর আসলে হচ্ছে ইন্টারভেল। ইন্টারভেলে হচ্ছে এখানে আবার উইচ লিখছি কেন? ইন্টারভেল হলো যে ইয়া থাকবে না, মানে জিরোর কোনো ভ্যালু থাকবে না, মানে হ্যাঁ জিরো থাকবে মিনিংনেস। হ্যাঁ হ্যাঁ। এই যে distance between categories in terms of fixed and equal unit is called interval, মানে constant of zero is not included, মানে জিরোর কোনো included zero is meaningful। মিনিংফুল বলতেছে তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস যদি বলি, 0 ডিগ্রি মানে ফারেনহাইট, তার মিনিং মানে থাকবে। থাকবে থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর রেশিওর মধ্যে জিরোর আর জিরোই জিরোর মিনিং জিরোর থাকবে। কনসেপ্টটাই থাকবে না, ঠিক আছে? রেশিওর মধ্যে জিরোর কনসেপ্টটাই থাকবে না বলতেছে, আর রেশিওর মধ্যে জিরোর কনসেপ্টটা থাকবে না, কনসেপ্ট অফ জিরো এখানে থাকবে না। আর ইন্টারভেলের মধ্যে বলা হবে কি জিরো একটা মিনিংফুল ভ্যালু। কারণ কি, মনে করো 0 ডিগ্রি ফারেনহাইট, তার মানে কি কোল্ড, আমরা ঠান্ডা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে 0 ডিগ্রি ফারেনহাইট বলি না, একদম ঠান্ডা, যেমন তোমার কানাডা ঠান্ডা এইসব জায়গায় 0 ডিগ্রি ফারেনহাইট মানে কি ওই জায়গাটা একদম বরফ পড়া শুরু হয়ে যাচ্ছে, তাই না? তো এখানে কি হ্যাঁ জিরোর আর ভ্যালু আসতেছে, ঠিক আছে? হুম, আর আমি এটা ভাবে মনে রাখি ইন্টারভেলের ক্ষেত্রে। আর রেশিওর ক্ষেত্রে জিরোর কনসেপ্টটাই থাকবে না, যে জিরো, জিরো মানে এখানে বোঝাবো হচ্ছে নাথিং, এটা টু মানে ইউ। এই জায়গায় ধরো যে হাইট ওয়েটে যদি জিরো থাকে তাহলে তো হ্যাঁ, তার কোনো ভ্যালু থাকে না। না না, কিন্তু এখানে, আগে কিছু কিন্তু থাকে। ইন্টারভেলের ক্ষেত্রে জিরো থাকা মানে কি বুঝেছে, যেমন ঠান্ডা ওয়েদারের সময় 0 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি মানে হচ্ছে আমার বরফ পড়া শুরু করে দিচ্ছে, তাহলে জিরোর ভ্যালু আছে, জিরো হ্যাঁ, হচ্ছে কোনো এখানে মিনিংফুল। আর রেশিওর ক্ষেত্রে জিরো থাকবেই না। জিরোর কোনো ভ্যালু নাই, না। মানে জিরোর কিছু হবে না। হ্যাঁ। আচ্ছা, এরপরে ওই যে প্রথম কোশ্চেনটাতেই তোমার বলা আছে কি যে হোয়াট আর দ্য প্রপার্টিস অফ গুড এস্টিমেটর। একটা ভালো এস্টিমেটর হতে হলে তোমার প্রপার্টি গুলো কি কি থাকতে হবে? এখন দেখো এই যে আনবায়াসড। আনবায়াসড মানে কি, কোনো একদিকে ভার দেওয়া থাকবে না। মনে করো ওই যে আমরা যখন যে লুডো খেলার সময় যে 6টা সাইড থাকে, তোমার অনেকের সময় অনেকে ট্রিক করে না, যে তোমার যে একদিকে একটু ওয়েট লাগাই দিয়ে হচ্ছে কোনোভাবে ছুড়লে হচ্ছে ওই ওই ভ্যালুটাই বারবার পড়তে থাকে, ওইটাকে বলা হ্যাঁ, হচ্ছে বায়াসনেস। আর যদি তোমার মনে করো কোনো ধরনের ই করা নাই, মানে কোনো ধরনের চালাকি করা নাই, প্রত্যেকটার জন্য সেম আমার
র্যান্ডম আর কি রেজাল্ট আসবে, মানে যে আমরা করে আসছি না যে প্রবাবিলিটি ফাংশন, যে 0 থেকে তোমার 1 এর মধ্যে হতে পারবে, আর এখানে প্রত্যেকটার জন্য একটা ইউনিক ভ্যালু থাকবে, যে পি অফ এক্স আমরা করে আসছিলাম মনে আছে, এক্সপেকটেশন ভ্যালু পি অফ এক্স করে আসছি প্রবাবিলিটি ফাংশন এক্স এর জন্য। আচ্ছা যাই হোক, তো এখানটাতে আনবায়াসনেস বলতে এটাই বোঝায় যে তোমার যে অ্যাকচুয়াল ভ্যালুটা, সাপোজ ধরো অ্যাকচুয়াল ভ্যালু আমাদের 6 আর এস্টিমেটেড ভ্যালু আমাদের 6, তাহলে 6 আর 6 ডিফারেন্স কত, 0। এখানে এটা বোঝা যাচ্ছে যে এস্টিমেটেড ভ্যালু হচ্ছে আমরা যে এস্টিমেট করবো, যে র্যান্ডম ভ্যালুর জন্য প্রবাবিলিটি ফাংশনের সাথে আমরা এই যে পি অফ এক্স এর সাথে আমরা একটা ভ্যালু এক্স গুণ করে দেই, সেটাকে বলি হচ্ছে আমরা এস্টিমেশন। সামেশন অফ এক্স এক্স পি অফ এক্স আমরা বলি হচ্ছে এস্টিমেশন, মানে আমরা ধরে নিচ্ছি যে এই ভ্যালু আসতে পারে। তো এস্টিমেশনের মধ্যে এস্টিমেটেড ভ্যালু যেটা থাকবে, এস্টিমেটেড ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু যেটা, সেটার মধ্যে কোনো ডিফারেন্স যদি না থাকে তাহলে হচ্ছে আমরা সেটাকে বলি আনবায়াসনেস, কোনো একদিকে আমরা কি তা করে দিলাম না। এবার হলো কনসিস্টেন্সি, দ্য এস্টিমেট শুড বি ইউনিফর্ম। কনসিস্টেন্সি মানে হচ্ছে তোমার তোমার যে এস্টিমেটেড ভ্যালু গুলো থাকবে সেগুলো ইউনিফর্ম থাকবে। ইউনিফর্ম মানে কি, ওই যে আমরা করে আসছি না, বেগ যখন তোমার একই দিকে থাকে, দাঁড়াও দাঁড়াও, ইউনিফর্ম ইউনিফর্ম বাংলা নাই, বাংলা এই যে অভিন্ন, মানে প্রায় সব আমাদের ভ্যালু গুলো কি আসবে, একই রূপে আসতে হবে। তারপর হচ্ছে ইফিসিয়েন্সি, দ্য ক্যালকুলেটেড এস্টিমেট শুড হ্যাভ লিস্ট ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে কি মনে আছে, ভেরিয়েন্স মানে মনে করো আমাদের প্রথম ভ্যালুটা হচ্ছে 2, তারপরে ভ্যালুটা হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম 4, তারপরে ভ্যালু দিলাম 6, তারপরে দিলাম 7, তারপর আবার দিলাম 10। এখানে ডাটাগুলা আবার পরে একটা দিই 1 2 3 4 5। হ্যাঁ, এখন দেখো 4 থেকে 2 গেলে কত, 2, আবার 6 থেকে 4 গেলে কত, 2, 7 থেকে 6 গেলে 1, আবার 10 থেকে 7 গেলে 3। তার মানে পাশাপাশি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর মধ্যে ডিফারেন্সটা কি, আপ ডাউন করছে না, একবার 2 হয়েছে পরের বার আবার 2 ছিল, তারপর আবার 1 হয়ে আবার পরে 3 হয়ে গেল। তো এখানে এটাকে বলা হয় হচ্ছে ভেরিয়েন্স, আমাদের প্রত্যেকটা কনজিকিউটিভ ডাটার মধ্যে ভেরিয়েন্স বলা হয়। এখন দেখো এইখানে ডাটা গুলার মধ্যে সবগুলোর মধ্যে উঁচু নিচু আছে, কিন্তু এখানে প্রত্যেকটা ডাটা কনজিকিউটিভ ডাটার মধ্যে আমরা ভেরিয়েন্স কত আসছে, 1, 2 থেকে 1 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 4 থেকে, হ্যাঁ তাই না। তো এখানে বলে যাচ্ছে আমাদের ইফিসিয়েন্সি বলতে বোঝায় আমাদের যে ভেরিয়েন্স থাকবে সেই ভেরিয়েন্সের ভ্যালুটা লিস্ট হতে হবে, মানে যত মিনিমাম হতে পারে সেরকম থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের, মানে যত কম। হ্যাঁ লিস্ট, লিস্ট মানে বোঝায় সবচেয়ে কম থাকতে হবে, মিনিমাম থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের। মানে প্রায় সেম সেম থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি। আর সাফিসিয়েন্সি, সাফিসিয়েন্সি মানে হচ্ছে আমাদের যে এস্টিমেট থাকবে সেই এস্টিমেট মানে কি, এস্টিমেট মানে হচ্ছে আমাদের যে এস্টিমেটরের ভ্যালু, যেমন মনে করো আমরা এক্সপার্ট, এক্সপার্ট মানে কি, স্যাম্পল মিন, মিন মানে কি আমাদের গড়, গড়ের ভ্যালু মনে করো আমরা পেলাম 5। এখন হ্যাঁ, এটা হচ্ছে এস্টিমেট। should be able to provide adequate information about the parameter. প্যারামিটার বলতে কি বোঝায়, আমাদের যে এস্টিমেটর ছিল, এস্টিমেটরটা কিসের, এস্টিমেটর কিসের বিষয়ে, স্যাম্পল মিনের বিষয়ে। এস্টিমেটরটা কিসের, স্যাম্পল মিনের। তো আমাদের বুঝাতে হবে যে আমাদের যে 5 গড়ে আসে, তার মানে আমাদের যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলোর অ্যাকচুয়ালি আমাদের গড়ের ভ্যালুটা আসতেছে কি 5, তার মানে আমাদের ডাটাগুলো প্রায় কাছাকাছি আছে, এরকম টাইপের কিছু একটা বোঝানোর জন্য এটা হচ্ছে বলা হচ্ছে সাফিসিয়েন্সি, যে অ্যাডিকুয়েট ইনফরমেশন পেতে পারলে আমরা সেটাকে বলা হয় হচ্ছে সাফিসিয়েন্সি। আর এটা হচ্ছে গুড এস্টিমেটরের জন্য আরেকটা প্রপার্টি। তো এই 4টা প্রপার্টি আর কি তোমার থাকে, আরো ইন ডিটেলস স্যার যে স্যার যে দিচ্ছে পিডিএফ দিচ্ছে ওইখানে আরো আছে। তো এটা হচ্ছে এক লাইনে আর কি, আমি পরীক্ষার খাতা দেখে, আমার পরীক্ষার খাতা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে এই যে এখানে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই এমএসসি। এমএসসি জিনিসটা কি, এমএসসি হলো মিন, এখানে লিখি নাই, মিন কি জানি, মিন স্কয়ার ইরর। এমএসসি মানে হচ্ছে মিন স্কয়ার ইরর। আর
আরেকটা কোশ্চেন কি হোয়াট এন্ড সিম্পল কনসিস্টেন্ট, এমএসসি কনসিস্টেন্ট আর সিম্পল কনসিস্টেন্ট। এমএসসি কনসিস্টেন্ট মানে হচ্ছে মিন স্কয়ার ইউর কনসিস্টেন্ট, আর সিম্পল কনসিস্টেন্ট মানে তো সিম্পল। আচ্ছা, তো আমি এটা তো দেখাই, এখানে আমাদের ইএস এর মধ্যে আছে। আচ্ছা, এই যে কনসিস্টেন্সি, এই যে মিন স্কয়ার এরর, আর সেকেন্ডটা হচ্ছে সিম্পল কনসিস্টেন্ট এরর। তো কনসিস্টেন্সি বলতে আমরা কি তখন দেখে এসেছিলাম, কনসিস্টেন্সি বলতে আমরা বুঝি হলো আমাদের কই গেল জানি, এই যে কনসিস্টেন্টে বলতে বুঝেছি আমাদের ভ্যালু গুলো কতটা ইউনিফর্ম আছে, মানে আমাদের অভিন্ন ভ্যালু থাকতে হবে, সেটা আর কি কনসিস্টেন্সি বলতে বোঝায়। তো এখন আমরা ওইটাই যাই, এই যে তো এস্টিমেশন এরর অফ প্যারামিটার থেটা, আমরা একটা প্যারামিটার ধরে নিলাম থেটা, সাপোজ ধরো আমাদের আরেকটা প্যারামিটার হচ্ছে এস্টিমেশন এরর, মানে এই যে প্যারামিটারটা এই থেটা এস্টিমেটর, থেটা হচ্ছে একটা এস্টিমেটর। হ্যাঁ, এস্টিমেটর মনে করো আমরা যে মিন ধরেছিলাম, যেরকম একটা স্যাম্পলের থেকে একটা স্যাম্পল থেকে একটা বড় পপুলেশন থেকে একটা ছোট পপুলেশনে আমরা একটা গড় হিসাব করব। তো গড় মানে হচ্ছে আমরা মিন ধরেছি, গড় মানে তো মিন, তাই না? মনে করো যে আমাদের এক্সপার্ট এই এই একটা ছোট স্যাম্পলের জন্য যে আমরা মিনটা বের করব, সে এই এই মিন হচ্ছে আমাদের একটা প্যারামিটার। তো এখানে দেখো ইজ ডিফাইন্ড অ্যাজ ডেল del x minus theta where del x is the estimator of theta। এই যে আমরা যে থেটা বার করছিলাম, যে আমাদের প্যারামিটারটা আমরা কিসের জন্য করছি, আমরা গড়ের জন্য করছি। তো এই গড়ের জন্য এই যে ডেল থেটা ডেল এক্স যেটা, এটা হচ্ছে আমাদের এস্টিমেটর কিসের জন্য, আমাদের এই প্যারামিটার থেটার জন্য। মানে আমরা এই যে একটা স্যাম্পল সিলেক্ট করেছি, এই স্যাম্পলের মধ্যে দিয়ে আমরা একটা ভ্যালুর জন্য একটা স্পেসিফিক ক্যালকুলেশন করছি। সেই ক্যালকুলেশনটা কিসের জন্য করছি, মিনের জন্য করছি। তো আমাদের এই ডেল এক্স যেটা, এই ডেল এক্সটা হচ্ছে আমাদের এস্টিমেটর কিসের জন্য, ওই স্যাম্পল থেকে যে ভ্যালু গুলো পাচ্ছি, মানে যে ডেটা গুলো পাচ্ছি, সেই ডেটা গুলো হচ্ছে আমাদের প্যারামিটারের ডাটা। ঠিক আছে, প্যারামিটার থেটা। We also know that the mean is defined as mean equal to expectation of x। এই যে এক্সপেকটেশনের কথাটা এখানে চলে আসছে, এক্সপেকটেশন মানে হচ্ছে ওই যে আমরা করে আসছি এক্সপেকটেশন ইকুয়াল টু, যদি আমাদের ডাটাগুলো ডিসক্রিট হয়, ডিসক্রিট মানে হচ্ছে ডাটাগুলো হচ্ছে আমাদের হোল নাম্বার হয়, তাহলে সামেশন অফ xi, xi হচ্ছে আমাদের একটা সিম্পল ভ্যালু, আর p অফ x পরে করতে করতে পরে যেগুলো আছে সেগুলো করতে গিয়ে বুঝতে পারবা। তো এখন দেখো মিন স্কয়ার এরর বলতে বোঝায় হলো এই যে ই থেটাটা হচ্ছে আমাদের এই কি বল এস্টিমেটর অফ এই যে ভ্যালুটা থাকবে, যে এখানে যেটা পাচ্ছি ডেল এক্স মাইনাস থেটা স্কয়ার, যেটা ওইটাই হবে হচ্ছে এস্টিমেশন অফ ডেল এক্স মাইনাস থেটা হোল স্কয়ার হচ্ছে আমাদের এমএসসি মানে মিন স্কয়ার এরর। আর সেকেন্ডটা হচ্ছে সিম্পল কনসিস্টেন্ট, এটা আসলে সিম্পল কনসিস্টেন্ট এস্টিমেটর যে সিকোয়েন্স অফ এস্টিমেটর, মানে মনে করো আমরা অনেকগুলো এস্টিমেটর নিচ্ছি টি এন, মানে টিটা এন সংখ্যক এস্টিমেটর ইউজ করছি, is said to be simple consistent if এটা হচ্ছে টাও থেটা ফর এভরি এপসাইলন গ্রেটার দ্যান 0। এই যে এপসাইলনটা কি, এপসাইলনটা হলো প্রবাবলি আমাদের যে ভ্যালু গুলা থাকবে সেই ভ্যালু গুলার জন্য কিছু একটা। তো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি p, এটা p মানে প্রবাবিলিটি অফ এই যে মডুলাস অফ tn মাইনাস টাউ থেটা is less than epsilon equal to 1, এটা কিছু একটা for every theta lies the parameter space। এগুলো আসলে একটু গুগল করতে হবে। আচ্ছা, এটা হলো সিম্পল কনসিস্টেন্টের জন্য, নাহলে তো স্যারকে আবার জিজ্ঞাসা করতে হবে এসব কি বুঝাই দিতে আবার। আর এক্সাম্পল লেখা একটা দেওয়া আছে, এটা অবশ্য কি আমি এখন বুঝতে পারতেছি না। এখানে দেখো, এখানে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য পপুলেশন মিন হলো মিউ, আর সিগমা স্কয়ার হচ্ছে আমাদের ভেরিয়েন্স, তাই না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিগমা আর ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তুমি ইয়া করে পরেরটুক করো, এইটুক না ইউটিউবে দেখবে না এই simple হ্যাঁ, এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, তাহলে পরেরটাই যাই, পরের অঙ্কটা
এই যে, আচ্ছা এখানে পরেরটা বলছে ফর র্যান্ডম ভেরিয়েবল এক্স নিউ এটা সিম্পল মিন এক্সপার্ট দা সিম্পল ভেরিয়েন্স এটা হচ্ছে আনবায়াসড বা পপুলেশন ভেরিয়েন্স এটা হচ্ছে বায়াসড ফর মিউ এন্ড সিগমা স্কয়ার। আচ্ছা এটা দেখাই। তো এটা হলো এই যে এইটুক এই যে এই যে তো এখানে বলা হচ্ছে আমাদের যে একটা এক্স হচ্ছে আমাদের একটা স্যাম্পল, এটা হচ্ছে একটা নর্মাল ডিস্ট্রিবিউশন স্যাম্পল, ঠিক আছে, যে এখানে মিউ আছে আর সিগমা স্কয়ার আছে। তো এখন আমাদের এখানে প্রথমে বলেছে হচ্ছে আহা প্রথমে বলেছে স্যাম্পল মিন, মানে মিন হচ্ছে এক্স বার আর স্যাম্পল ভেরিয়েন্স হচ্ছে এ স্কয়ার এন মাইনাস ওয়ান। এই দুইটা হচ্ছে আমাদের আনবায়াসড হবে, মানে আমাদের এই স্যাম্পল মিন আমরা যখন ক্যালকুলেট করব ফাইনালি আমরা মিউ পাবো, আর স্যাম্পল ভেরিয়েন্স যেটা এইটা এ স্কয়ার এন মাইনাস ওয়ান যেটা, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা সিগমা স্কয়ার পাবো। তো যদি আমরা সিগমা স্কয়ার পাই তখন সেটা হবে আমাদের আনবায়াসড। আর পপুলেশন ভেরিয়েন্স যেটা যে সিগমা এস স্কয়ার এন, এটা হবে হচ্ছে বায়াসড এস্টিমেটর। তো এটা এখন আর কি আমরা প্রুফ করব। তো দেখো এই যে আমাদের স্যাম্পল মিন এক্স বার মানে কি, মিন মানে গড়, গড় মানে কি যতগুলো সংখ্যা আছে সেইগুলো সংখ্যার যোগফল বা আর সেটাকে আমরা ভাগ করব হচ্ছে যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে। তো আমরা তো মনে করো 10টা সংখ্যা থাকলো, তাহলে ওই 10টা সংখ্যাকে আমরা যোগ করব, তারপর সেটাকে হচ্ছে কয়টার সংখ্যা 10টা, তাহলে 10টা দিয়ে আমরা 10 দিয়ে ভাগ করবো, দেখেন 3টা সংখ্যা তাহলে 3 দিয়ে ভাগ করবো, এটাই তো গড় তাই না, স্যাম্পল মিন। তো গড়ের আমরা এস্টিমেট যদি করি আমরা গড়ের জন্য, তাহলে প্রত্যেকটার সাথে আমরা এস্টিমেট সাইন এরকম লাগাই দিব। তাহলে এস্টিমেশন মানে এক্সপেকটেশন অফ এক্স বার, স্যাম্পল মিনের যে এটা প্রত্যেকটার সাথে এক্স বার লাগাই দিলাম। তাহলে দেখো প্রত্যেকটার সাথে আমরা এক্সপেকটেশন যদি প্রত্যেকটার জন্য আমরা যদি এক্সপেকটেশন করি তাহলে কতগুলো এখানে এক্সপেকটেশন হচ্ছে আমাদের এন সংখ্যক এক্সপেকটেশন হচ্ছে, আর কতগুলো সংখ্যা এখানটাতে মিউ সংখ্যক মানে পপুলেশন যতগুলো আছে ততগুলো তো আমাদের সংখ্যা থাকবে, পপুলেশন আমাদের যতগুলো ডাটা আছে। তো আমরা এন মিউ দিলাম, তাহলে এন আর এন কাটা গেল, তাহলে মিউ আসলো, মানে আমাদের এখানে এই এক্সপায়ারের জন্য আমরা কি পেলাম, এই মিউ কেই পেলাম। সো আমরা বলতে পারি যে এক্স বার ইজ আনবায়াসড এস্টিমেটর অফ মিউ। এটা গেল মিউ এর জন্য মানে মিনের জন্য। আবার স্যাম্পল ভেরিয়েন্স এর জন্য, যেটা স্যাম্পল ভেরিয়েন্স এর জন্য হলো এই যে ফার্স্টে হচ্ছে আমাদের দেখো এখানে লেখা কি n মাইনাস ওয়ান, আর স্যাম্পল ভেরিয়েন্স এর ফর্মুলা হলো সামশন অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড, যেখানে তো কতগুলো n মাইনাস ওয়ান সংখ্যক সেই জন্য n মাইনাস ওয়ান দিলাম। এরপরে দেখো আমরা দুই পাশে এস্টিমেশন বসাই দিলাম। এখন দেখো সামেশন অফ এটা এখানে আছে, আর এখন আমরা এই উপরে নিচে সিগমা স্কয়ার দিয়ে গুণ করে দিলাম। সিগমা স্কয়ার দিয়ে গুণ করলে কি হলো, আমরা এখানে এই যে যেটা পেলাম না এইটা সমান সমান, আমি একটু লিখি, এক্সপেকটেশন অফ কাই স্কয়ার n মাইনাস ওয়ান, কাই হচ্ছে আরেকটা তোমার কি বলে মানে বিভিন্ন ধরনের ভ্যালু বের করার সিস্টেম, তো এটাকে বলা হচ্ছে কাই, CHI, হ্যাঁ CHI। তো এক্সপেকটেশন অফ, একটু সুন্দর করে লিখি এটা, কাই একটা যাবে এইভাবে আর একটা হচ্ছে এই কাই স্কয়ার হচ্ছে আমাদের এই যে এই ভ্যালুটা মানে হচ্ছে আমরা এক্সপেকটেশন অফ কাই স্কয়ার। তো আমরা এখানটাতে এইটার জায়গায় এইটা বসাই দিলাম। তো এখন এক্সপেকটেশন অফ কাই স্কয়ার এই ফুলটা আবার মানে হচ্ছে n মাইনাস ওয়ান, এগুলো আসলে তো এটাই আর কি করলাম। তো এখানেতে n মাইনাস ওয়ান আর n মাইনাস ওয়ান কাটা দিলে এখানে সিগমা স্কয়ার আসবে। আর যখন আমরা এই যে আরেকটা যেটা, এটা তো গেল আমাদের আনবায়াসড এর জন্য, যে আমাদের এই যে এই ভ্যালুটা এই যে এটার জন্য সিগমা স্কয়ার n মাইনাস ওয়ান এর জন্য আমাদের এটা হচ্ছে আমাদের আনবায়াসড, মানে এখানে ডাইরেক্টলি সিগমা স্কয়ার চলে এসেছে।
কিন্তু যখন আমরা আরেকটা করব, যেমন এখানটাতে যেমন পপুলেশন ভেরিয়েন্স, এটা যখন করব তখন কিন্তু দেখো আমাদের এখানটাতে n-1/n থেকে যাবে। এই জন্য এটাকে আমরা বলবো তখন হচ্ছে এটা বায়াসড এস্টিমেটর। ঠিক আছে, তো আচ্ছা এটা এখন দেখি কি করে আসে। ওই সেম প্রসেস, এখানে এস্টিমেশন লাগাই দিলাম, এস্টিমেশন দেওয়ার পরে হলো সিগমা স্কোয়ারটা উপর নিচে এই যে উপর মাল্টিপ্লাই করলাম, তাহলে এইটা মানে হচ্ছে তোমার কাই স্কোয়ার n-1। এটা এখানে আসলো, তাহলে এখানে কি আসলো n-1, তাহলে এখানে তোমার n-1 মাল্টিপ্লাই আসতেছে, তো n-1 আর এই n-টা তোমার উপরে n-1 উপরে রয়ে গেল, আর নিচে n আর এখানে সিগমা স্কোয়ার, এই যে এখানে n ছিল যে এই n-টা, তো এখানে তো আর n আর n-1 কাটা যায় নাই, এই কারণে এইটুকু রয়ে গেছে বলে এটা হচ্ছে বায়াস এস্টিমেটর। কিন্তু উপরেটা যখন করেছিলাম তোমার হচ্ছে এখানে n-1 n-1 কাটা গেছিল, কারণ এখানে নিচে n-1 দেওয়া ছিল, এখানে s স্কয়ার n-1 দেওয়া ছিল বলে, তো এটার কারণে এটা হচ্ছে আনবায়াসড আর এটা হচ্ছে বায়াসড। এটা হচ্ছে তোমার পপুলেশন ভেরিয়েন্স। আচ্ছা গেল এটা। এরপরে কোশ্চেনে বলো, এটা গেল। এবার এই 2 নম্বর কোশ্চেনটা আমি এখানে সলভ করিনি, কিন্তু হলো এটার জন্য হচ্ছে তোমার বিভিন্ন সাইট থেকে হচ্ছে আমার যে ডেফিনেশন গুলা, যেমন ডিফাইন টাইপ 1 এরর কি করে আমরা ডিফাইন করি, সরি কি করি, টাইপস অফ এরর কি বলছি আমি। তো এরর হচ্ছে আমাদের 2 ধরনের হয়, আমি একটু যাই ইসের মধ্যে হাইপোথিসিসের চ্যাপ্টারে, যে আমাদের যে এরর সেটা হচ্ছে 2 ধরনের হয়। একটা হলো টাইপ কইছে এটাতে কইছে এই যে, আচ্ছা টাইপ 1 এরর আর টাইপ 2 এরর, এখানে একটা জিনিস ভুল আছে যে ইউজুয়ালি দা মোর সিরিয়াস এরর, এখানে টাইপ 1 এররটা সিরিয়াস না, টাইপ 2 এররটা মোর সিরিয়াস হতে পারে। আচ্ছা টাইপ 1 এররটা হলো যখন আমাদের নাল হাইপোথিসিসটা সত্যি, ঠিক আছে, কিন্তু আমরা তাকে রিজেক্ট করে দিলাম, কি আমাদের নাল হাইপোথিসিসটা আমাদের ট্রু হচ্ছে কিন্তু আমরা তাকে রিজেক্ট করে দিলাম, তখন সেটাকে বলা হয় হচ্ছে টাইপ 1 এরর। আর টাইপ 2 এরর হচ্ছে যখন আমাদের নাল হাইপোথিসিসটা ফলস হয়, মানে আমরা যে H0 ধরি সেটা হচ্ছে আমাদের ফলস, কিন্তু আমরা সেটাকে ফেলিং টু রিজেক্ট, মানে কি আমরা ফলস নাল হাইপোথিসিসটাকে কি করছি, একসেপ্ট করছি, সেটাকে বলা হয় হচ্ছে টাইপ 2 এরর। টাইপ 2 এররটা টাইপ 1 থেকে বেশি আর কি ডেঞ্জারাস। তো এখানে দেখো কোশ্চেনে জিজ্ঞাসা করেছে টাইপস অফ এরর, তো তোমার এরর কি কি হয়, একটা হচ্ছে টাইপ 1 এরর, এই যে ডিফাইন টাইপস অফ এরর, সিম্পল এন্ড কম্পোজিট হাইপোথিসিস। তো আমাদের টাইপ 1 এরর হচ্ছে যখন আমরা নাল হাইপোথিসিসটাকে সত্যি তাও আমরা তাকে রিজেক্ট করি, সত্যকে আমরা রিজেক্ট করছি, ঠিক আছে। আর টাইপ 2 এরর হচ্ছে নাল হাইপোথিসিস যখন ফলস, আমরা মিথ্যাকে গ্রহণ করছি, এটা আরো বেশি ডেঞ্জারাস না। আমরা সত্যকে রিজেক্ট করাটাকে যেটুকু না তোমার কি বলে প্রবলেম হতে পারে, তার থেকে বেশি প্রবলেম হবে যদি আমরা মিথ্যাকে গ্রহণ করি, তখন সেটাকে বেশি তোমার হচ্ছে ইরোডটা ধরে, যেটা হচ্ছে টাইপ 2, এটাকে বলা হচ্ছে টাইপ 2 আর এটা টাইপ 1। টাইপ 1 ইরোডের যে এটাকে বলা হয় হচ্ছে আলফা, মানে লেভেল অফ কি জানি একটা সিগনিফিকেন্স, যে টাইপ 1 ইরোডের লেভেল কতটুকু হচ্ছে আর কি। আর তারপরে টাইপ 2 ইরোডের জন্য হচ্ছে ধরা হয় হচ্ছে বেটা। আচ্ছা গেল। এরপর হচ্ছে আমাদের সিম্পল 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 হাইপোথিসিস। সিম্পল হাইপোথিসিস এর জন্য একটা কিসের মধ্যে আছে ওই জানি পাবো, সিম্পল হাইপোথিসিস আর কম্পোজিট হাইপোথিসিস, এটার মধ্যে কি আছে না এটাই নাই, স্যার একেবারে পিডিএফ তে পড়াই দিছে। তুমি কি ওটা দেখেছিলে আছে কিনা, আমি আসলে গুগল করে করে আনসার গুলো বাই করছি। আমি পিডিএফ এ পাই নাই। তাই না, আচ্ছা যাই হোক।
তাহলে আমরা সিম্পল হাইপোথিসিস সিম্পল এই যে আমি সার্চও দিচ্ছিলাম হ্যাং করছে একটা মিনিট। আচ্ছা এখানে কম্পোজিট হাইপোথিসিসের কথা বলা আছে আমি এটা তো লিখেছি আচ্ছা এটা ইজি জিনিস সিম্পল হাইপোথিসিস আর কম্পোজিট হাইপোথিসিস একটা ইজি জিনিস আমি দেখাই সিম্পল হলো সিম্পল হাইপোথিসিস হলো তোমার যে নাল হাইপোথিসিস তারা আমি লিখি the type of hypothesis where the null hypothesis completely specifies the distribution আচ্ছা মানে হলো তোমার যে নাল হাইপোথিসিসটা থাকবে যেমন H0 কি আমাদের নাল হাইপোথিসিস H0 আমাদের নাল হাইপোথিসিস H0 মনে করো আমাদের বললো মিউ হচ্ছে মানে আমাদের পপুলেশন মিন যেটা মিউ সমান সমান হলো 17 আচ্ছা এখানে মিউটা আঁকাই দিই দূর মিউটা আঁকাই দিই এখানে মিউ তো সিম্পল হাইপোথিসিস হচ্ছে যখন আমাদের কমপ্লিটলি স্পেসিফাইজ দ্য ডিস্ট্রিবিউশন মানে আমাদের বলে দিল যে মিউ সমান সমান 17 যদি এরকম বলে দেওয়া থাকে আর যদি কম্পোজিট হাইপোথিসিসের কথা বলে কম্পোজিট বললে হচ্ছে আইদার মনে করে এরকম দেওয়া থাকলো যে মিউ গ্রেটার দেন অর ইকুয়াল 17 বা মিউ লেস দেন অর ইকুয়াল 17 হ্যাঁ বা এরকম দেওয়া থাকলো যে মিউ 1 নট ইকুয়াল টু মিউ 2 এরকম টাইপের যদি দেওয়া থাকে তার মানে আমরা বুঝতে পারবো না যে খালি তোমার লেস দেন দেওয়া বা গ্রেটার দেন দেওয়া বা নট ইকুয়াল দেওয়া থাকে এগুলোকে বলবো আমরা হচ্ছে নট এখানে আমাদের যে ডিস্ট্রিবিউশনটা সেই ডিস্ট্রিবিউশনটাকে আসলে স্পেসিফিক ভাবে বলে দেওয়া নাই যে 17 সমান হচ্ছে কি না এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে কিন্তু এখানে যেমন গ্রেটার দেন লেস দেন দেওয়া আছে এই কারণে এটাকে বলা হবে 17 বড় নাকি না সমান তা তো বোঝা যাচ্ছে না এই জন্য কম্পোজিট হ্যাঁ এটাকে এর জন্য কম্পোজিট বলা হয় আর এটা তো একদম বোঝা যায় যে এত সমান সমান এত এর জন্য সিম্পল হ্যাঁ এটা গেল তারপরে হলো আমাদের কোশ্চেনে যাই এই যে হোয়াট ইজ মোস্ট পাওয়ারফুল টেস্ট এটা আমাদের ইসের মধ্যে আছে পিডিএফ এ আছে এই যে আমাদের মোস্ট পাওয়ারফুল টেস্ট বলতে দেখো এটা একটু বোঝার জিনিস আছে সেটা হলো একটা given size of significance level of significance হচ্ছে আমাদের ওই যে আলফার ভ্যালু যেটা the test with greatest power মানে probability of rejection মানে আমরা যে রিজেক্ট করব আমাদের সবসময় একটা টার্গেট থাকবে কি আমাদের যে H0 যেটা মানে আমাদের নাল হাইপোথিসিসটা যদি রিজেক্ট হয় সেটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে probability of rejection for a given value of parameter be tested contained in the alternate hypothesis মানে আমাদের রিজেকশনের জন্য যে for a given size of significance level the test with greatest power for a given value of parameter be tested contain the alternative hypothesis মানে আমাদের স্পেসিফিক টেস্টের জন্য সিগনিফিকেন্স দেওয়া থাকবে যেখানে আমাদের গ্রেটেস্ট পাওয়ার দেওয়া থাকবে আমাদের রিজেকশনের জন্য সেটা আর তোমার প্যারামিটার গুলোর মধ্যে আমাদের রিজেকশনের জন্য পাওয়ারটা বেশি থাকে সেটাকে বলা হচ্ছে মোস্ট পাওয়ারফুল টেস্ট এবং অনেকগুলো আমরা টেস্ট করতে পারি ঠিক আছে একটা পপুলেশনের জন্য আমরা অনেকগুলো টেস্ট করতে পারি তো যে টেস্টের মধ্যে আমাদের প্রবাবিলিটি থাকবে তোমার সবচেয়ে বেশি আমাদের রিজেকশন করার জন্য সেটাকেই বলবো আমরা মোস্ট পাওয়ারফুল টেস্ট
যেমন মনে করো এখানে টেস্ট গামা স্কার্ট অফ এইচ নট থিটা 0 বাই, এখানে অনেকগুলো টেস্ট করা হচ্ছে। প্রথমটার জন্য আমাদের থিটা ইকুয়াল টু থিটা ওয়াজ ইট নট, তারপর সেকেন্ড হাইপোথিসিস হচ্ছে থিটা ইকুয়াল টু থিটা 1, be a most powerful test of size alpha 0 less than equal its power, মানে এই জিনিসটা আর কি। এটাও অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করা লাগবে। আচ্ছা আর আমি তো করতেছি। আচ্ছা দাঁড়াও, এখানেতে এই টেস্টটা যখন করতে যাবো আমাদের মানে আমাদের চারটা ভ্যালু আর কি থাকে। একটা হচ্ছে স্যাম্পল মিন, একটা হচ্ছে স্যাম্পল মিন, তারপরটা হচ্ছে পপুলেশন মিন, হ্যাঁ, তারপরে হচ্ছে স্যাম্পল সাইজ, আর আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আচ্ছা এখন আমাদেরকে এই যে আচ্ছা সাইজ এই চারটা ভ্যালু আমাদেরকে এই যে আমাদের ডাটাগুলো দেওয়া আছে সেখান এই যে আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে, যে এই ভ্যালুগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের এগুলো এই চারটা ভ্যালুকে বের করতে হবে। চারটা ভ্যালুকে বের করার পরে আমাদেরকে জেড টেস্ট করতে হবে। কিটা জেড টেস্ট, টেস্টের ফর্মুলা হচ্ছে জেড সমান সমান এক্স বার মাইনাস মিউ ডিভাইড সিগমা ডিভাইড রুট এন। এখানে এক্সপার্টটা কি, আমাদের এক্সপার্ট হলো স্যাম্পলের মিন। ওকে, পপুলেশন মিন হচ্ছে আমাদের মিউ, স্যাম্পল সাইজ হচ্ছে আমাদের এন, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমাদের সিগমা। তো আমরা এখন কি করব, আমরা এই যে আমাদের এখানে যে ডাটাগুলো আছে এখান থেকে আমরা এই ভ্যালুগুলো বের করব। তো দেখো এখানে দেখো ওই যে scores on an American IQ test center are normed to have a mean of 100. তো দেখো এই যে আমরা যে পেলাম যে ফার্স্টে যে মিনটার কথা বলা হচ্ছে 100, এই 100টা হচ্ছে আমাদের এই যে আমাদের ক্যালকুলেশন করে ওরা পাইছে হচ্ছে 100, তার মানে এই 100টা হচ্ছে আমাদের পপুলেশন মিন। কি পপুলেশনের মিন। তারপরে আমি কেন এটাকে পপুলেশন মিন ধরলাম তারপরে গেলে বুঝতে পারবা। দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 15, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমার ভ্যালু পেয়ে গেলাম কি 15। আর ইন অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইকিউ টেস্ট অফ 25, এই যে আমাদের এই যে 25 যেটা, এই 25 হচ্ছে আমাদের স্যাম্পলের সংখ্যা, স্যাম্পল মিন স্যাম্পল সাইজ সাইজ। ও হ্যাঁ, আর এই স্যাম্পল সাইজের জন্য আমরা যে মিনটা পাবো ও আচ্ছা, এই যে 110 এটা হ্যাঁ, হচ্ছে স্যাম্পল মিন। এটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন মানে এক্সপার্ট। তো আমরা এখন ভ্যালুগুলো পেয়ে গেলাম, তাহলে 110 মাইনাস 100 ভাগ হচ্ছে ও আচ্ছা আমাদের এখানে নাল হাইপোথিসিস ধরে নিতে হবে। নাল হাইপোথিসিস ধরে নিতে হবে যে আমাদের যে পপুলেশন মিনটা মানে মিউ, মিউ সমান সমান 100, এটা হচ্ছে আমাদের ধরে নিতে হবে। যদি আমাদের মিউ সমান সমান 100 হয় মানে আমাদের নাল হাইপোথিসিস যদি আমাদের একসেপ্ট হয়, তার মানে আমরা বুঝবো যে এই যে আমাদের স্যাম্পলটা আমরা নিয়েছিলাম যে পজিশনাল স্যাম্পলটা, এই পজিশনাল স্যাম্পলটা হচ্ছে আমরা যে পপুলেশন থেকে আমার এই 100 পেয়েছি সেইটার থেকে নেওয়া হয়েছে। আর যদি বলা হয় যে যদি মানে মিউ নট ইকুয়াল 100 হয় মানে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়, মানে আমাদের যদি অল্টারনেটটা একসেপ্ট হয়, তখন আমরা বলবো যে আমরা যে 25 জন মানুষের ভ্যালু নিয়েছিলাম সেগুলা এই যে আমাদের যে 100 জনের পপুলেশন গড় ভ্যালু ছিল সেখান থেকে আমরা নিয়ে অন্য জায়গা নিয়েছি, অন্য কোনো জায়গা থেকে নিয়েছি। আচ্ছা তো এই সিগমা মানে হচ্ছে আমাদের কত বলছে 15 ভাগ √25। তো আমাদের এটা ক্যালকুলেট করে আমাদের ভ্যালু আসে হচ্ছে 3.33। আচ্ছা এই যে আমরা যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা আমাদের কিসের ভ্যালু, জেড এর ভ্যালু। এখন জেড এর ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে এটা, মানে আমরা ক্যালকুলেট করে পেয়েছি। আর দেখো এই দেখো জেড 0.05 এর জন্য আমাদের জেড এর ভ্যালু কত 1.64। এটা হচ্ছে ট্যাবুলেটেড ভ্যালু না, এটা হচ্ছে ট্যাবুলেটেড, এই যে ট্যাবুলেটেড জেড এর ভ্যালু। তো যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা ট্যাবুলেটেড ভ্যালু থেকে বড় হয়ে যায় তখন কি করব আমরা,
নাল হাইপোথিসিসটাকে নালটাকে রিজেক্ট করব, মানে হচ্ছে আমি একটু এখানে একটু আবার লিখি, এইচ নট কে আমরা রিজেক্ট করব। আমি আরেকটা কালার নিই, এইচ নট যেটা, এইচ নট আমরা ক্যালকুলেটেড ভ্যালু যদি ট্যাবুলেটেড ভ্যালু থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। হ্যাঁ, আমরা সবসময় টার্গেট করব কি আমাদের টেবিলের ভ্যালুটা, মানে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা হচ্ছে যদি আমাদের টেবিলের থেকে ট্যাবুলেট মানে যে দেওয়া থাকবে সেদিকে বড় হয় তাহলে আমরা রিজেক্ট করব। আর যদি আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা ছোট হয়ে যায়, ছোট হলে হচ্ছে হ্যাঁ। আমরা এটাকে এইচ নট কে আমরা অ্যাকসেপ্ট করব, এই হচ্ছে কথা। এখানে তাহলে আমরা রিজেক্ট করলাম, তার মানে হচ্ছে আমাদের আমাদের রিজেক্ট করলাম, তার মানে হচ্ছে দেয়ার ইজ এভিডেন্স দ্যাট আমাদের এখানেতে মিন ভ্যালুটা 100, এটা আসলে হবে না, ঠিক আছে, এটা আসলে হবে না। এই হলো আমাদের কাজ। আর এরপরে ফাইন্ড দ্য 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য মিন স্কোর। এটা হচ্ছে তোমার, আচ্ছা একটু করে দেই, মিন স্কোরটার জন্য হচ্ছে এরকম লিখতে হয়, একটু ক্লিয়ার করি। এখানে এরকম হয় এক্স বার প্লাস মাইনাস, এখানেতে এটা 95% এর জন্য বলছে না, 95 কনফিডেন্স লেভেলে আমাদের ভ্যালু হচ্ছে 1.96, ঠিক আছে। তো এক্স বার প্লাস মাইনাস 1.96, আর তার সাথে উপরে হবে সিগমা বাই রুট এন। এই ভ্যালু এটা কি সবসময় একই থাকবে? হ্যাঁ হ্যাঁ, 95% এর জন্য 1.96, তাহলে এক্স বারের ভ্যালু কত আমাদের 110, তার সাথে প্লাস মাইনাস দিব 1.96, তার সাথে সিগমার ভ্যালু কত হচ্ছে আমাদের, সিগমার ভ্যালু হচ্ছে 15, আর ইসের ভ্যালু হচ্ছে √10, মানে √25। এরপরে এখানে একবার প্লাসের জন্য একটা ভ্যালু আসবে না, মানে প্লাস মাইনাস না, তো প্লাসের জন্য একটা ভ্যালু আসবে আর মাইনাসের জন্য একটা ভ্যালু আসবে। তো এই দুটো ভ্যালু বের করতে পারলে তোমার 95% কনফিডেন্স লেভেলে মিন স্কোরটা বের হয়ে যাবে, ঠিক আছে। সাপোজ